যারা মনোযোগ দিয়ে ল্যাব করছে, থিওরি ক্লাস করছে, তাদের ভাইবাও ভালো হয়েছে, জিজ্ঞেস করা হবেই, বুঝছো? তারপর ধরো কত কাউন্টের ইয়ার্ন মিটিং করতে পারবো, এটা কিসের উপর ডিপেন্ড করে, এই টাইপের কোশ্চেন গুলা তো খুব কমন, বুঝছো? তোমরা ক্লাস টেস্টের কোশ্চেন গুলা 1 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, ওটার অ্যান্সারটা লিখবা, আবার 2 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, ওটার অ্যান্সারটা লিখবা, এইভাবে ক্লাস নোট তৈরি করবা, বুঝছো? খুব একটা বেশি টাইম লাগার কথা না। তোমরা যে কোনো বই নিতে পারো, হ্যাঁ, বিশেষ করে আমি এখন জোর দিচ্ছি তোমাদের বেলাল স্যারের বইয়ের দিকে, বুঝছো? আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইলস ফর এ মার্চেন্ডাইজার, হ্যাঁ, যে তোমরা স্পেন্সারের বইটা নিয়ে 1 নাম্বার কোশ্চেনটা ওয়ার্ড ফাইলে কপি করলা, তারপরে অ্যান্সারটা কি করবা, যেহেতু এখন সময় কম, হ্যাঁ, তাই করবা কি 1 নাম্বার কোশ্চেন যে অ্যান্সার, এইটা ওই ধরো স্পেন্সারের বই যে বই পিডিএফ কপি আছে, ওইটা থেকে অ্যান্সারটা ওখানে কপি করে ওই ওয়ার্ড ফাইলে বসাও, বুঝছো? এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্সার তৈরি করতে পারবা, বুঝছো? তারপর ওটা তাড়াতাড়ি করে করবা, বুঝছো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। দেখে দেখে ইন্টারলকেট আমি, শুনো, তোমাদের তো কোনো কুইজই নেই কোনো ডিপার্টমেন্টে, রবিবার থেকে শুরু হবে। এখন তোমাদের ইন্টারলকের যে কটা ডিজাইন আছে, শুধু ইন্টারলকের, আচ্ছা আমি না হয় সেটাই দেখাই তোমাদের, হ্যাঁ, যে ধর আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তোমাদের এই যে ওয়েব প্রসেসের কে জানি আমাকে বলতেছিল যে কি ডিজাইনের কথা, কি বলতে, সে কি এখানে আছে? ওই যে লিফটের সামনে কি একটা বলতেছিল স্যার, ও কি একটা ডিজাইনের কথা কি জানি বলতেছিল, ও কি আছে ওইখানে? 46 ব্যাচ মনে হয় বলছিল, আমি বলছিলাম যে ক্লাসে আলোচনা করব, সে কি আছে এখানে? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি তোমাদের এই কি একটা ডিজাইনের কথা বলছিলা? স্যার ওই ইন্টারলকে যে ডিজাইন গুলো বলছিলেন ওগুলা স্যার পড়ানো হয় নাই ওখানে। ওগুলি দেখাইছেন আমি ক্লাসে, ওই তোমাদের তো ওই যে 6 কোর্স পান্ডুটি রোমা, ওটা তো আমি ল্যাবে দেখাইছিলাম, হ্যাঁ। স্যার এখন হচ্ছে সিলেবাস স্যার অনেক বড় হয়ে যায় স্যার আমাদের জন্য। বুঝছি বুঝছি, দেখো আমি যারা আমি ওপেন করি, হ্যাঁ, তোমাদের এটা কই রাখছি, গাইডলাইন কই রাখলাম, আচ্ছা ওইটা আমার এখানে নাই, হ্যাঁ, আমি এই কম্পিউটারে নাই, আমি একটু দেখাই তোমাদের। শুধু শুনো, মনে রাখো, তোমরা আবার গুলাই ফেলবা না, শুধু ইন্টারলকের স্ট্রাকচার গুলা তোমাদের কাছে বাদ, কিন্তু সিঙ্গেল জার্সি আর রিবের যেগুলি আছে, হ্যাঁ, রিবের কি আছে, ইংলিশ রিব, সুইস রিব, হ্যাঁ, তারপর স্কেলিটন 1/1 রিব, ডার্বি রিব, হ্যাঁ, রিব আর সিঙ্গেল জার্সি সব স্ট্রাকচার থাকবে সিলেবাসে, শুধু ইন্টারলকের কয়টা আমি বাদ রাখলাম ক্লাস টেস্টের জন্য। আমি না হয় দেখাই দিই তোমাদের, হ্যাঁ, আমি না হয় গুগল ক্লাসরুম খুলে তোমাদের দেখাই দিই কোন, আচ্ছা এইটা তো এইটা, ওগুলি সব একই নিয়মে, বুঝছো? তোমাদের ওই একই যে নিট টাক মিস, ওগুলির কম্বিনেশন, এখানে তোমাদের আলাদাভাবে বোঝানোর তেমন কিছু নাই, বুঝছো? এগুলি স্ট্রাকচার গুলা দেখবা যে তেমন একটা মাথা কাটানোর কিছু নাই, যেইভাবে ডিজাইন দেওয়া আছে ওইভাবে আঁকতে হবে, ঠিক আছে? তোমাদের হচ্ছে ওয়েট প্রসেস, এই যে এখানে কি আমার সিঙ্গেল জার্সিতে ম্যাথ প্রবলেম সহ 14টা কোশ্চেন দেওয়া আছে। ম্যাথ প্রবলেম বলতে কি, যে এই প্রোডাকশন কেজি পার আওয়ার, লেন্থ, উইথ, হ্যাঁ, তারপর কি আমরা জিএসএম ক্যালকুলেশনও শিখছিলাম, হ্যাঁ, জিএসএম ক্যালকুলেশনও কিন্তু দেখছিলাম, যে আমি সংক্ষেপে জি বলে স্যার, কাল দিই। লাস্ট ক্লাসে দেখছি স্যার, ওয়েট থেকে বের করা লাগে। না, ওইটা তো ওজন, দেখো আমি যদি কেজি পার আওয়ার, ঠিক আছে, মানে নিটিং মেশিনের প্রোডাকশন বের করলাম, এটা সিঙ্গেল জার্সি হতে পারে, রিব হতে পারে, ইন্টারলক, তার ক্যালকুলেশন অনুযায়ী কি আমি কেজি পার আওয়ার বের করলাম, ঠিক আছে? তারপর কি এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ দিই, তাহলে কি গ্রামে চলে যাচ্ছে, গ্রাম পার আওয়ার, বুঝো নাই? কেজিকে যদি আমি 1000 দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, গ্রাম,
ঠিক আছে, এরপর আমরা কি লেন্থ আর উইডথ হিসাব করছিলাম। লেন্থটা কিসে ছিল? লেন্থের একক ছিল মিটার পার আওয়ার, ঠিক আছে। আর উইডথের হিসাব কি ছিল? উইডথ, শুধু এটা ছিল মিটারে, ঠিক আছে। আমরা এই তিনটা ক্যালকুলেশন করে ফেললাম। উইডথটা ছিল মিটারে, এন্ড আমরা কি কেজি পার আওয়ার বের করলাম 1 ঘন্টায়। হ্যাঁ, তারপর লেন্থ পার আওয়ার, এটা কিন্তু আওয়ারে লেন্থটা ছিল, এটা বের করলাম মিটার পার আওয়ারে, আর উইডথটা বের করলাম মিটারে। এখন দেখো আমি ওজনটাকে যদি 1000 দিয়ে গুণ করি, প্রোডাকশনের যে কেজি, এটাকে 1000 দিয়ে গুণ করলে কি হবে? গ্রাম, গ্রাম না? আর নিচে আমি লেন্থ আর উইডথ দিয়ে ভাগ করছি কেজিটাকে, তাহলে এটা কি আমার আলটিমেটলি দেখো ওই রেজাল্ট হচ্ছে গ্রাম পার মিটার স্কয়ার, স্কয়ার মিটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি, যে আমরা জিএসএমও যে ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে তার জিএসএমও হিসাব করতে পারবো, ঠিক আছে, এটা মনে রাখবা। আর আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করবা যে আমার কেজি পার আওয়ার বের করছি, তাহলে আমার এখানে লেন্থও কিন্তু মিটার পার আওয়ার হবে। আমি এটা 8 আওয়ারে বের করব আর এটা ধরো 12 আওয়ারে বের করে, তাহলে কিন্তু আমার জিএসএম হিসাব ঠিক হবে না। এই দুইটার একক, এই সময়ের এককটা একই হইতে হবে। এটা যদি 8 আওয়ারে বের করো, এটা 8 আওয়ারে, এটা 12 আওয়ারে বের করলে এটা 12 আওয়ারে, ঠিক আছে। এইগুলো একটু শেয়ার করবো, অনেকে হয়তো এখন পরে জয়েন করতেছে, ওদের সাথে একটু এগুলি শেয়ার করে নিও, কথা বলে নিও। হ্যাঁ, এটা তোমাদের কয়েকটা ডিপার্টমেন্ট আমি অঙ্ক করানোর সময় দেখাইছিলাম, বুঝছো। এগুলো একটু খেয়াল রাখবা। তোমরা কিন্তু অনেকে আছে, আমি ল্যাব ভাইবার নিতে গিয়ে খেয়াল করলাম যে অনেকে অ্যান্সার গুলা জানে, হ্যাঁ, কিন্তু জিজ্ঞেস করলে তারা যদি যেইভাবে কোশ্চেনটা আশা করে, যেই স্ট্রাকচারে কোশ্চেন করি এটা ভাবে, ওই স্ট্রাকচারে না করলেই তারা আর অ্যান্সার করতে পারে না। আবার বেশ কিছু স্টুডেন্ট আমি পাইছি যারা কোশ্চেন, সে কিন্তু মানে কোশ্চেন করলাম, স্টুডেন্ট হয়তো অ্যান্সার জানে না, হ্যাঁ, সে কিন্তু সাথে সাথে অ্যান্সার দিচ্ছে না। অ্যান্সার না দিয়ে কি করতেছে, যে নিজে চিন্তা করতেছে যে কোথায়, মানে কিভাবে সে নিজে বোঝার চেষ্টা করতেছে কোথায় ওইটা দেখছে, বুঝছে। অ্যান্সারের সিস্টেম কিন্তু ওইটাই। তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে গিয়ে ওখানে শুধু কোশ্চেন করবো অ্যান্সার করবা, কোশ্চেন করবো অ্যান্সার করবো, এরকম আশা করবা না। কিছু কোশ্চেন তোমার ওখানে তাৎক্ষণিক চিন্তা করে অ্যান্সার করতে হবে, বুঝছো। তাই কোশ্চেনটা শুনে, যে কোশ্চেন করা হয়েছে সেটা শুনে তোমরা একটু নিজেরা, তোমাদের কি এক্সপেরিমেন্টের বাইরে তো কিছু নাই, ঠিক না, ওটা এক্সপেরিমেন্ট হয়েছে, হ্যাঁ, এর বাইরে তো তেমন কিছু জিজ্ঞেস করা হবে না, বরং এর রিলেটেড বেসিক নিটিং জিজ্ঞেস করা হতে পারে, ঠিক আছে। তোমরা একটু নিজেরা কোশ্চেন করলে নিজেরা মাথার স্যার মধ্যে, আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার সিলেবাসটা স্যার আমাদের অনেক বড় হয়ে যায় স্যার, এক না, দুই ওটা দিনে থাকবে, স্যার এত বড়। এটা কমাবো না। এমনিতে আমি অনেক কম সিলেবাস দিচ্ছি, আর তোমাদের আরো কি স্যার প্রায় 1.5 সপ্তাহ অনেস্টলি আগে বলতে আমি স্যার, গাইডলাইন দিয়ে দিচ্ছি। স্যার অনেস্টলি বলতে স্যার আমাদের কোন সিটি সিলেবাস স্যার এত বড় বড় দেয়নি এই সেমিস্টারে। এখানে কোনটা দেখো, তোমরা তোমাদের তো জিনিসগুলা যদি মিটিং ক্লাস করে থাকো, তুমি স্যার যে বলতেছো, আমি তো শিওর তোমার অসুবিধা হবে না, কারণ এগুলি ব্যাস স্যার দেখো। আমি দেখাই, আরেকবার দেখাই, আমি তো ইয়েটা ওপেন করছি। স্যার ভাইবারটা তো ছিল, না হলে স্যার দেখে নেওয়া যেত, কিন্তু স্যার এই হ্যাঁ হ্যাঁ, ভাইবাটার জন্য বলো। ল্যাব ভাইবা তো আছে স্যার, ওইটার জন্য পড়া লাগবে। এইটা শুনো, তুমি যদি ক্লাস টেস্ট আগে দাও ল্যাব ভাইভা ভালো হবে, ল্যাব ভাইভা আগে দিলে ক্লাস টেস্ট ভালো হবে, দুইটার পরিপূরক। স্যার কি, এখানে আমি যদি বাদ দেই, শুনো, এখানে যেভাবে আছে না, আমি যদি মাঝখান থেকে বাদ দেই তাহলে কি হবে, যে তোমাদের লার্নিং এর কন্টিনিউশন থাকবে না, বুঝছো। দেখো এখানে তোমরা সিরিয়ালি সব অ্যান্সার পাবে একটার পর একটা, বুঝছো। আমি যদি এখান থেকে মাঝখান থেকে বাদ দেই বা শেষে থেকেও যদি বাদ দেই, তোমাদের শেখার মানে তোমাদেরই নিজেদেরই অসুবিধা হবে, একটার সাথে একটা কিন্তু রিলেটেড। তুমি যদি এখানে নিটিং অ্যাকশনটা জানো, তাহলে তুমি তার অ্যাপিয়ারেন্স, নোটেশন, এগুলি, হ্যাঁ, আনরুবিং, ল্যাটারিং, কার্লিং সবই বলতে পারবা, বুঝছো। যে তুমি যদি মনে করো আমি মাঝখান থেকে, শোনো আমার কথা শোনো, আমি যদি মাঝখান থেকে ধরো ল্যাটারিং আর কার্লিং বাদ দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের মানে বেসিক আইডিয়াটা হবে না। তোমার কিন্তু ফিচারে ওইটা পড়তেই হচ্ছে, যে রাইট ডাউন দ্য ফিচার্স অফ লিঙ্ক স্ট্রাকচার। তুমি যখন ফিচার পড়বা তখনই দেখবা অনেকগুলো অ্যান্সার হয়ে গেছে, বুঝছো। তোমরা দেখবা ফিচার, নিটিং অ্যাকশন, আর কি আছে তোমার, এই স্ট্রাকচার গুলা বাদ দিলাম, স্ট্রাকচার গুলা তো তোমার বেসিক জিনিসের আগে লাগে না। সিঙ্গেল জার্সিটা বাদ দিলাম না, তোমার শুধু এই যে নিচে যে আছে ইন্টারলক, ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন ইন্টারলকের, এই কয়টা বাদ রাখি। হ্যাঁ, এত বাদ দিলে আর কি হলো,
তোমরা করতে থাকো, তোমরা ভয় পাও কেন আমি বুঝি না। টিচার তো তোমাদের ফেল করার স্যার জন্য না। স্যার ফাইনাল ভাইবা আছে স্যার। স্যার কাইন্ডলি স্যার গ্রাফ পেপার গুলো কমাই দেন, সিঙ্গেল জার্সিটা। জি স্যার, তাহলে স্যার কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের। তোমাদের কি স্ট্রাকচার নিয়ে সমস্যা হচ্ছে? জি স্যার, এই আমাদের ক্লাসে হতো। জি স্যার। আচ্ছা, আর কি রিবেটটা থাকবে, ঠিক আছে। এটা তো রিব তো সহজ, ঠিক না? রিবেটটা খুবই সহজ। এখন তোমার আমি যদি তোমাদের বাদ দিই, অন্য ডিপার্টমেন্টে যদি বলতে ভুলে যাই, ওরা তো তাহলে সাফা করবে। আচ্ছা, আমি গুগল সিআর কে আছে এখানে? ফয়সাল আছে না? স্যার টিএফডি এর আছি আমরা। হ্যাঁ, তোমরা আছো। আচ্ছা, তোমরা তো জানলা, ঠিক আছে। তাহলে আমি আপাতত তোমাদের এই স্ট্রাকচার, হ্যাঁ, যে এই সিঙ্গেল জার্সি, এই যে নিচে যে 13 নম্বর কোশ্চেন সিঙ্গেল জার্সি, এই স্ট্রাকচার গুলা, আর ইন্টারলকের 14 নাম্বার, হ্যাঁ, ইন্টারলকের যে স্ট্রাকচার, এই দুই টাইপের স্ট্রাকচার সিলেবাস থেকে, ক্লাসেস থেকে বাদ থাকলো, হ্যাঁ। আর তোমার ওকে এখানে স্যার। রিবেট যেটা, এটা থাকলো সিলেবাসে, ঠিক আছে। আর যা আছে তোমরা পারবা, তোমরা কিন্তু আগেই ভয় পেয়ে যাও, বুঝছো? আমি যেটা বুঝতেছি, তোমাদের তো বললাম তোমরা কি করবা, এই গাইডলাইনটা প্রিন্ট নিবা বা ডাউনলোড করে, এটা মনে হয় পিডিএফ এ দেওয়া আছে, ইজিলি তোমরা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবা, ঠিক আছে। তারপর কি করবা, এই 1 নাম্বার কোশ্চেনটা একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করো প্রথমে। তারপর কি স্পেন্সারের বই খুঁজে বের করে বা নিজেও কিছু অ্যান্সার, ছোট ছোট অ্যান্সার গুলা টাইপ করে লিখতে পারো, ঠিক আছে। তারপর কি 2 নাম্বার কোশ্চেনটা তারপরে লিখো, ঠিক আছে, ওয়ার্ড ফাইলে। তারপর কি ওইটার অ্যান্সারটা আবার তার নিচে টাইপ করো বা বই থেকে পেস্ট করো, ঠিক আছে। তারপর দেখবা তোমার পড়াটা খুব সহজ হবে। আর আমি কোনো মাঝখান থেকে কোশ্চেন বাদ দিব না, কেন? যে এইগুলির একটা কন্টিনিউশন আছে শেখার, বুঝছো? যে তুমি যদি দেখা যাবে, এই যে দেখো এখানে আমি বলি, যেমন এখানে একটা কোশ্চেন আছে, ড্র এ নিট ক্যাম ইন্ডিকেটিং ইটস গিভেন পার্টস। তুমি সিটিতে বাদ দিলা, হ্যাঁ, কিন্তু ফাইনালে গিয়ে দেখবা যে তোমার এই ভিভেড মেশিনেও এই টাইপের জিনিস আছে। তুমি যদি এখানে না পড়ো, ভিভেডে গিয়ে আবার তোমার অসুবিধা হবে। আবার সবগুলা এই যে ইন্টারলকেও কিন্তু এই জিনিসটা আছে, তাই আমি কোনো কিছু বাদ দিতেছি না। তোমরা যদি এখানে সিঙ্গেল জার্সির ক্যাম এই পার্টস গুলা জানো, তাহলে দেখবা এখানে আমাদের ইন্টারলকে যেটা আছে, ঠিক আছে, এখানে এই যে দেখো 13 নম্বর, শো দ্য ইন্টারলক ক্যাম সিস্টেম ইন্ডিকেটেড ইটস ডিফারেন্ট পার্টস, ঠিক আছে। দেখো সবগুলার স্ট্রাকচার কিন্তু একই গাইডলাইনে। ফার্স্ট হচ্ছে তার অ্যাপিয়ারেন্স কেমন, হ্যাঁ, তারপর তার কি নোটেশন, আর পয়েন্ট পেপার প্রেজেন্টেশন দেওয়া, হ্যাঁ। এইগুলি তো সহজ, তো এইগুলি তোমার মানে এখন আর অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। শো দ্য নোটেশন এন্ড গ্রুপিং ডায়াগ্রাম অন পয়েন্ট পেপার, ঠিক আছে। তারপর হাউ প্লেন স্ট্রাকচার ক্যান বি আনরুফড, এটা দেখো আমি মনে হয় প্রত্যেকটা রিবের বেলায়ও রাখছি, আবার এই ইন্টারলকের বেলায়ও রাখছি, ঠিক আছে। এই যে দেখো আসসালামু আলাইকুম স্যার। দাঁড়া 1 মিনিট, হ্যাঁ। তাহলে আমরা কি একই জিনিস কিন্তু আমরা 3টা স্ট্রাকচারে পড়তেছি, বুঝছো? আবার আরো কিছু কোশ্চেন আছে এখানে, দেখাই আমি তোমাদের, যে এই যে কম্প্যারিজন, হ্যাঁ, এই যে 6 নম্বর যেটা আছে এখানে দেখো, কম্পেয়ার প্লেন এন্ড 1/1 রিব স্ট্রাকচার। এটা কি, যে আমরা যদি এখানে ফিচার জানি সিঙ্গেল জার্সি প্লেনের আর রিবের যদি ফিচার জানি, হ্যাঁ, তাহলে পরে আমরা অবশ্যই দুইটার কম্পারিজন খুব সহজেই লিখতে পারবো। আবার রিবের ফিচারে দেখবা ওই ফিচারের মধ্যেই তুলনা করা আছে প্লেন ফ্যাব্রিকের সাথে, বুঝছো? তোমরা ভয় পাও কেন আমি এটা বুঝি না। এখানে তোমরা অনেক কিছু এখানে জানো, হ্যাঁ, কিন্তু তোমরা ওই কনফিডেন্স পাচ্ছ না। এটাতে পরীক্ষা দাও, তোমরা দেখবা তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, বুঝছো? তোমাদের ফাইনালেও তোমরা দেখবা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে পারবা, বুঝছো? এই গাইডলাইনে কিন্তু তোমাদের এই মানে প্রিপারেশন হয়ে যাচ্ছে অনেক কিছু। তুমি এখানে যখন এই কি বলে অ্যাপিয়ারেন্স পড়বা, তখন তোমার অনেক বেসিক নিটিং এর অনেক জিনিস তোমার মাথায় চলে আসবে, ঠিক আছে। তারপর ধরো নিটিং সবগুলাতেই, নিটিং অ্যাকশনে আমরা কি নিডেলের বিভিন্ন পার্টসের নাম চলে আসতেছে, ক্যামের নাম চলে আসতেছে। এগুলি তোমার পড়তে গেলেই অনেক কিছু এই চর্চা হয়ে যাবে। তোমরা এটা দিয়ে পরীক্ষা দাও, তোমাদেরই আত্মবিশ্বাস বাড়বে। আর আমি যদি তোমাদের মতো করে কমাই দেই, তাহলে কি হবে, তোমাদের আত্মবিশ্বাস ওটা থাকবে না,
বুঝছো? 10 মার্কের পরীক্ষা। হ্যাঁ, আমি হয়তো ম্যাক্সিমাম 25 মিনিট দিব। তোমরা এর মধ্যে অ্যান্সার করো, তোমাদেরই ভালো হবে আমার যেটা মতে। যাই হোক, তোমরা তো এগুলি পড়াইছি, আমি তো ডিটেলস ভাবে পড়াইছি। আর আমি ভাইবা নিয়ে দেখছি অনেককেই আমার এ প্লাস দিতে হয়েছে। হয়েছে বলতে তারা পাইছে অ্যাকচুয়ালি এ প্লাস ভাইবাতে। হ্যাঁ, যে আমি নিশ্চিত জানি যে তারা রেগুলার ক্লাস করছে, ল্যাব করছে, এর জন্য এ প্লাস তারা ডিমান্ড করে, পায়। হ্যাঁ, এখন তাদের দিকে তাকাই আমার এই গাইডলাইন একই রাখতে হবে। তাহলে তাদের প্রতি অন্যায় করা হয় না? আমি যদি সব থেকে উইক স্টুডেন্ট, যে ক্লাস করে নাই, ল্যাব ঠিক মতো মনোযোগ দিয়ে করে নাই, তার তার দিকে খেয়াল রেখে আমি যদি গাইডলাইন তৈরি করি, তাহলে যারা এ প্লাস পায় তাদের সাথে বঞ্চনা করা হয় আমার মতে। তারা পারবে আমি জানি এই গাইডলাইন, এবং আবারও ওই এ প্লাস নাম্বারই পাবে। বুঝছো? যে আমার টিচার হিসাবে আমার এই জাজমেন্টটা রাখতে হবে। বলো, কে জানি কি বলতেছিলা, বলো। তাতে বলো, আমি ক্লাস শুরু করি। একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনের মাঝখানে স্যার, জোরে বলো। যে স্যার রবিং বলতে কি বোঝো নিটিং এ? এটা কি স্যার সিঙ্কার টাইমিং দিয়ে ব্যাখ্যা করব? সিঙ্কারও রবিং করে, আবার কি ডবল জার্সি ফ্যাব্রিকে। হ্যাঁ দেখো যে আমরা কি বলছিলাম, রবিং ব্যাক একটা বলছিলাম, যেমন সিঙ্গেল জার্সিতে চিন্তা করো, এই নিডেল গুলা, ঠিক আছে, এই নিডেল গুলা কি একই সুতা এখানে নিটিং হবে, ঠিক না? এটা নিট করলো, এই লুপ তৈরি হলো, তারপর পরে কি এই নিডেল এসে লুপ তৈরি করবে, ঠিক না? এই সেকেন্ড নিডেল লুপ তৈরি করার সময় কি করবে, সে যখন নক ওভার করতেছে, সুতা ধরে টান দিচ্ছে, তখন কি হচ্ছে, ফিডার থেকে সুতা আসতেছে, যে সুতার প্যাকেজ যেখানে আছে ওখান থেকে সুতা যেমন আসতেছে, সেরকম কি সে কিছুটা এই পাশের লুপ থেকেও কিছুটা সুতা টান দিয়ে নিয়ে নিবে, যেহেতু একই সুতা, একই ইয়ার্ন। হ্যাঁ, এটাকে বলে রবিং। হ্যাঁ, সেকেন্ড জার্সির বেলা এটাকে বলতেছে রবিং ব্যাক। হ্যাঁ, যে আমার পাশের লুপ থেকে সে কিছুটা, প্রায় 15% সুতা, লুপের যতটুকু সুতা আছে তার 15% সুতাই সে পাশের লুপ থেকে নিয়ে নেয়, এটাকে বলে রবিং ব্যাক। আর ডবল জার্সির বেলা আমরা কি করছি, এরকম, ঠিক আছে, যে আমার ওই একই কথা, একই সুতা যেহেতু এখানে ইয়ার্ন, তাহলে কি হচ্ছে, একটা লুপ তৈরির সময় ডায়াল, এই কি বলে, আমরা পাইছি যেটা ডায়াল, ডিলের টাইমিং, যেটা ডায়ালের নিডেল পরে নামতেছে, সিলিন্ডারের নিডেল আগে নামতেছে, এটাই তো ডিলের টাইমিং ছিল, ঠিক না? তাহলে এখন যদি ডায়ালের নিডেল পরে নামে, তাহলে সে কি করবে, এই সিলিন্ডারের লুপ থেকে কিছুটা সুতা ডায়ালে নিয়ে যাবে, ডায়াল লুপে, এটাকেও বলে রবিং। হ্যাঁ, আবার আমরা যদি সিঙ্কার আর সিঙ্গেল মেশিন, এখানে সিঙ্কারের কথা বলি, সিঙ্কার কি করতেছে, ফরওয়ার্ড পজিশনে যাচ্ছে, সামনে আগাই যাচ্ছে হোল্ডিং ডাউনের জন্য। হ্যাঁ, তখন কি সিঙ্কার কি করতেছে, কিছুটা সুতা দিয়ে সে সিঙ্কার লুপটা তৈরি করতেছে। এই লুপটা তৈরি করতে গিয়ে কি হচ্ছে, যে পাশের নিডেল লুপ থেকে কিছুটা সুতা সিঙ্কারের লুপে চলে আসতেছে, এটাও রবিং। ঠিক আছে, যে আগের তৈরি লুপ থেকে যদি নতুন লুপ তৈরির সময় কিছুটা সুতা চলে আসে, ওটাকে বলে রবিং। ঠিক আছে, রবিং এর তোমরা স্পেশাল বই ডায়াগ্রাম আছে, কিন্তু এটা তোমাদের আসলে ডায়াগ্রাম দিলে ভালো হয়, কিন্তু সাথে সাথে তোমাদের ওই ডেসক্রিপশনটা সুন্দর করে দিতে হবে। হ্যাঁ, এই দেখো, এই কিছু কোশ্চেন দেখো, আমি দেখাই তোমাদের। যেমন এখানে আছে, হোয়াট ইজ ল্যাডারিং, তারপর আছে হোয়াট ইজ কার্লিং অফ নিট ফ্যাব্রিক। এগুলি কিন্তু তোমাদের মানে নিজেদের ভাষায় লিখতে হবে, এগুলি খুব একটা বড় হবে না কিন্তু, বুঝছো? তারপর ধরো এই যে, যেমন শো এক্সাম্পলস অফ ব্যালেন্স এন্ড আনব্যালেন্স স্ট্রাকচার। হ্যাঁ, যে ব্যালেন্স স্ট্রাকচারের এক্সাম্পল আর আনব্যালেন্স স্ট্রাকচারের এক্সাম্পল চাইছে। হ্যাঁ, যেমন আনব্যালেন্স স্ট্রাকচার কি, আমার সিঙ্গেল জার্সি প্লেন স্ট্রাকচার হচ্ছে আনব্যালেন্স স্ট্রাকচার, এর জন্য এটাতে কার্লিং এফেক্ট হয়। আর ব্যালেন্স স্ট্রাকচার কি, রিব আর ইন্টারলক। ঠিক আছে, এইগুলি 1-2 লাইনের অ্যান্সার, বুঝছো? ঠিক আছে, এখানে কিন্তু আমি এই যে লিস্টটা দিছি, হ্যাঁ, কোশ্চেন যে লিস্টটা দিছি, এখানে যেমন হয়তো 1 নম্বরের কোশ্চেন, 1 মার্কের কোশ্চেনও আছে, আবার হয়তো তোমার 3-4 মার্কের কোশ্চেনও আছে। এখানে কোনো আলাদা করা হয়নি, এখানে একদম সিরিয়ালি যেই কোশ্চেন আমি সেট করতে পারি, বা যেই কোশ্চেন এখান থেকে হইতে পারে ওইটার লিস্ট দিছি। হ্যাঁ, এমনকি কিছু কোশ্চেন হতে পারে এখানে হয়তো 0.5 মার্কের, ওইটাও একটা কোশ্চেন আকারে দেওয়া আছে, বুঝছো? এগুলো নিয়ে ভয় পেলে হবে না। হ্যাঁ,
আর তোমরা ম্যাথ প্রবলেম করে তোমাদের সিস্টেমটা কি হবে ক্লাস টেস্টে আমি বলি যে ফার্স্টে দেখবা যে কোন কোন কোশ্চেন তোমার একদম সাথে সাথে পারবা চিন্তা ভাবনা করা ছাড়া। হ্যাঁ, বিশেষ করে ম্যাথ প্রবলেমটা আগে দেখবা। ম্যাথ প্রবলেম যদি পারো সবার আগে ম্যাথ প্রবলেমটা করে দিবা, বুঝছো? তারপর হচ্ছে তুমি দেখবা শর্ট কোশ্চেন কোনটা, মানে যেটা 1-2 লাইনে লিখলে হয়ে যায়, ওই দিকে টার্গেট করবা যে ওই 1-2 লাইনের কোশ্চেন কোনগুলো আছে যেগুলো তুমি এখনই সাথে সাথে লিখতে পারবা, ওগুলো অ্যান্সার করে দিবা, বুঝছো? তারপর আসো বড় কোশ্চেন গুলার দিকে, বা যে কোশ্চেন গুলা তোমার চিন্তা করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তারপরের দিকে যাবা, এইভাবে করবা। ম্যাথ প্রবলেমটা আগে কেন দিবা? পরের দিকে যদি টাইম শর্ট থাকে তখন কিন্তু তুমি ম্যাথ করতে গেলে এলোমেলো হবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে ক্লাস টেস্টে টাইম কম থাকে। তাই তোমরা ম্যাথ প্রবলেম যদি মনে হয় যে না এটা তুমি সাথে সাথে পারতেছো, সাথে সাথে অ্যান্সার করে দিবা। তারপর আসবা শর্ট কোশ্চেন যেগুলি পারো, তারপর আসো যেগুলি একটু সময় নিয়ে অ্যান্সার করতে হবে। আর কোনো কোশ্চেন দেখে যদি মনে হয় যে তোমার ওইটা মাথাতেই আসতেছে না বা প্রিপারেশনই নাই, তাহলে তুমি ম্যাথ কোশ্চেন, শর্ট কোশ্চেন, তারপর কি বড় কোশ্চেন অ্যান্সার করার পরে লাস্টে ওইগুলি ট্রাই করবা। বুঝতে গেছে? আর তোমাদের যেই কাগজ দেওয়া হবে ওইটাতেই অ্যান্সার কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওই লিগ্যাল সাইজের কাগজ, লম্বা কাগজ দেওয়া হবে, 2 পিট মিলে ওর মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর তোমাকে এখন এটা মেশিনের সামনে অতটা দরকার পড়ে না অনেক ক্ষেত্রে, কিন্তু আমি চেঞ্জ করতে পারি অনেক ক্ষেত্রে, কারণ আমি দেখছি যে মানে অনেক স্টুডেন্ট আছে হয়তো দেখলে পারে অ্যান্সার করতে পারবে, মেশিনে দেখলে অ্যান্সার করতে পারবে, কিন্তু আমি যদি টেবিলে বসে কোশ্চেন করি তাহলে ওদের অনেকে পারবে না। হ্যাঁ, অনেকে, আমার যেটা আইডিয়া যে অনেকে হয়তো মেশিন দেখলে বলতে পারবে, বুঝছো? কিন্তু আমি এর আগে যত ভাইবা নিলাম সবই টেবিলে বসে নিচ্ছি, বুঝছো? আমার মতে মেশিনে নিয়ে ভাইবা নিলে সুবিধা হয়। কেউ যদি ল্যাব করে থাকে সিনসিয়ারলি, হ্যাঁ, তাহলে তার ভয় পাওয়ার দরকার নেই। আর তোমাদের বলবো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মানেই কিন্তু ল্যাব কোর্সের আলাদা গুরুত্ব আছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, বুঝছো? তুমি যদি মেশিনে দেখে চিনো তাহলে পারে কি হয় যে তোমার থিওরিতে ওটা সুবিধা হয়। হ্যাঁ, তুমি দেখবা যারা ল্যাবে ভালো করতেছে আমার আইডিয়া, তারা থিওরিতেও ভালো করবে, বুঝছো? লোড কিন্তু অর্ধেক কমে যায় যদি ল্যাব ঠিক মতো করো, বুঝছো? আর আরেকটা হচ্ছে তোমাদের এই জব শিটটা আমি প্রথমে দেই নাই, কিন্তু এখন আমি ইনফ্লুয়েন্স যে তোমাদের আসলে জব শিট দেওয়া উচিত না আমার মতে, বুঝছো? কারণ কি, তোমরা যখন ল্যাবে যে এক্সপেরিমেন্টের রিপোর্টটা লিখতেছো ওইটা লিখতে গেলেই তোমার অনেক কিছুর প্রিপারেশন হয়ে যাচ্ছে, বুঝছো? যেমন নিটিং অ্যাকশন, এটা যদি তোমরা রিপোর্টে লিখতা তাহলে তোমার ওখানে একবার লেখা হচ্ছে, লেখার সময় কি একবার তুমি পড়তেছো, পড়ে দেখতেছো, তারপর লিখতেছো, তারপর আবার কি অনেক সময় চেক করে দেখতেছো যে কোথাও ভুল হচ্ছে কিনা, আবার কি ওখানে তুমি ডায়াগ্রামও আঁকতেছো, ঠিক না? এগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে না তোমার, কিন্তু এখন তাহলে ক্লাস টেস্টে অনেক লোড কমে যাইতো, বুঝছো? যাই হোক, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, তোমরা একটু এইগুলি আমি যেটা বললাম যে গাইডলাইন দেখে ভয় পাবা না, বুঝছো? এটা নিয়ে যদি তোমরা ক্লাস শেষে ভালো রেজাল্ট করো তোমাদেরই আত্মবিশ্বাস বাড়বে। তোমরা পারবা না এটা আমার মনে হয় না, বুঝছো? তোমরা পারবা এটাই আমার মনে হচ্ছে। স্যার আপনি সিটিতে কয়টা কোশ্চেন দিবেন এমনিতে? 10 মার্কের কোশ্চেন, 10 মার্কের কোশ্চেন। ধরো কয়টা তোমার হয়তো 4টা-5টা কোশ্চেন থাকতে পারে, বুঝছো? মিক্স থাকবে, ছোট বড় মিলায় মিক্স থাকবে। ওকে স্যার। আধা ঘন্টা চলে গেল। দেখো আমরা একটু পার্ল স্ট্রাকচারটা পড়ি। হ্যাঁ, এটা বেশি সময় নিয়ে পড়বো না আমরা, এটা নিয়ে কিছু ডেসক্রিপশনও হয়েছে আমাদের। এই যে পার্ল, হ্যাঁ, আমরা এটা দেখবা ওই যে আগে যে ইন্টারলকের শীট দেওয়া, ইন্টারলক পর্যন্ত যে শীট দেওয়া ছিল তারপরেই এটা ইনক্লুড করে আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার পার্ল স্ট্রাকচার। হ্যাঁ, তোমাদের গাইডলাইনে দেখবা আমি কিছু কোশ্চেন দিচ্ছি, যেমন তার নোটেশন আর কি পয়েন্ট পেপার প্রেজেন্টেশন, ঠিক আছে? যে দেখো পার্ল স্ট্রাকচার, এটা হচ্ছে আমার নোটেশন, এই যে ক্রস গোল এগুলা দিয়ে। হ্যাঁ, আর এখানে নিচে দেখো এটা হচ্ছে আমার পয়েন্ট পেপার প্রেজেন্টেশন, ঠিক আছে? লুপিং এর মাধ্যমে আমি তোমাদের একটু দেখাই।
যেমন পার্লেটাই দেখাই, যে আমরা যদি গ্রাফ পেপারে দেখাই, হ্যাঁ এরকম ধরো এই ধরো, হ্যাঁ এখন এইগুলা কি এইগুলো আমরা বললাম ওয়েল, ঠিক আছে, ভার্টিক্যাল ঘরগুলো হচ্ছে ওয়েল, আর এগুলো হচ্ছে আমার কোর্স, ঠিক আছে এগুলি। তাহলে এখন দেখো আমরা যদি এখানে ক্রস দিই তাহলে আমরা কি বুঝবো, এগুলো হচ্ছে ফেস লুপ, ঠিক আছে। আর যদি এখানে সার্কেল দেই তাহলে আমরা বলবো ব্যাক লুপ, ঠিক আছে, রিভার্স লুপ। এখানে ক্রস দেওয়া মানে কি, এখানে আমি এই পয়েন্টে আমি ভি শেপ লুপ দেখবো, আর এখানে সার্কেল দেওয়া মানে কি, এখানে আমি ওই সেমি সার্কেল দেখবো, ওই যে প্লেন স্ট্রাকচারের যে। স্যার আরেকবার বলবেন ক্রস মানে কি? এই দেখো এখানে আমরা কি এই সিঙ্গেল জার্সিটা মনে করো ফিচার, ওখানে কি আমরা ভি শেপ লুপ দেখছিলাম ফেস সাইডে, রাইট সাইড স্যার যেটা দেখছিলাম না সিঙ্গেল জার্সিতে, আর রিভার্স সাইড বা টেকনিক্যাল ব্যাকে কি দেখছিলাম এরকম সেমি সার্কেল, ঠিক না। এখন দেখো আমরা যদি এই একটা ফ্যাব্রিকে ভি শেপ লুপ দেখি, ঠিক আছে, যেই পয়েন্ট আমরা ভি শেপ লুপ দেখবো ওখানে আমরা ক্রস দিব, এটা হচ্ছে ফেস লুপের ইন্ডিকেশন। আর কোথাও যদি আমি রিভার্স লুপ মানে সেমি সার্কেল দেখি, ওই পয়েন্টে ওই লুপের জায়গায় আমরা সার্কেল দিব, ঠিক আছে। এখন পার্লের বেলায় কি হচ্ছে, ফার্স্টের কোর্সটা ধরো সব আমার ফেস স্টিচ হচ্ছে, হ্যাঁ সব এই ফার্স্টের কোর্সে সব ভি শেপ লুপ, তারপরে কি পরের কোর্সে কি হচ্ছে আবার আমার সব রিভার্স লুপ হচ্ছে পরের কোর্সে, হ্যাঁ একটু খেয়াল করো। তারপরে কি আবার আমার সেই সব ফেস লুপ, ঠিক আছে। এখন এইটাই যদি আমরা পয়েন্ট পেপারে দেখাইতে চাই, ঠিক আছে, পয়েন্ট পেপার মানে কি, আমি যেখানে নিডেলের এরকম ডট দিয়ে দেখাবো, সেখানে আমরা তিনটা আঁকি, তিনটা রো আঁকি নিডেলের, ঠিক আছে। এই যে এখানে দেখো আমি কিন্তু যেটা দেখাইছি এটা হচ্ছে এইটা, এই যে পার্লের এই উপরেরটা, হ্যাঁ সার্কেল আর ক্রস দিয়ে, হ্যাঁ। এরপরে দেখো আমরা যদি এই পয়েন্ট পেপারে দেখাতে চাই তাহলে কি হবে, প্রথম কোর্স হচ্ছে আমার কি ফেস লুপ, তাহলে ফেস লুপ আমরা কিভাবে কি এইভাবে, একটু খেয়াল করো, এই ফেস লুপ ফার্স্ট কোর্সে। তারপর দেখো সেকেন্ড কোর্সে কি আমার সব রিভার্স লুপ, দেখো আমরা ফেস লুপ যেভাবে আসছি রিভার্স লুপ উল্টা ভাবে আঁকতেছি, এই বুঝতে পারছো, এখানে কিন্তু লুপ গুলা উপরের দিকে মুভ করা, খেয়াল করে দেখলে, ঠিক আছে। আবার কি আমার তারপর থার্ড কোর্স আবার সব ফেস লুপ, এটা খেয়াল করছো। আমি একটু আলাদা এখানে এঁকে দেখাই, এই ধরো আমার এই নিডেল, ঠিক আছে, আমি যদি এইভাবে আঁকি লুপটাকে মাথার দিকে, ওই হেডটা আমি নিচের দিকে আঁকি, এটা হচ্ছে আমার ফেস লুপ, যেটাকে আমরা ক্রস দিয়ে মেনশন করতেছি। আর আমি যদি রিভার্স লুপ দেখাতে চাই তাহলে কিরকম, এরকম, ঠিক আছে, তখন আমার মনে হচ্ছে লুপটা সোজা করে রাখছি, এটা হচ্ছে আমার রিভার্স লুপ, যেটা আমরা এরকম সার্কেল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু আমি আগে বলছি, আমি আগে পড়ানোর সময় তোমাদের এগুলি দেখাইছিলাম। তো তোমরা সিঙ্গেল জার্সি, প্লেন না প্লেন রিব ইন্টারলক এগুলির এই নোটেশন, পয়েন্ট পেপার প্রেজেন্টেশন এগুলি একবার গাইডলাইনে দেওয়া আছে, ওইভাবে প্রিপারেশন নিবা। এগুলি ছোট ছোট কোশ্চেন, বেসিকটা ক্রস গুলা স্যার, ক্রস আর সেমি সার্কেল দিয়েছি, এটাকে কি বলে স্যার? ওটা পয়েন্ট পেপার বলছিলেন, কিন্তু এটাকে কি বলে? এই যে এইটা হচ্ছে আমার নোটেশন এটা, আর এখানে কি আমরা নিডেল গুলা পয়েন্ট করে নিচ্ছি, এটাকে আমরা পয়েন্ট পেপার প্রেজেন্টেশন বলতেছি লুপিং এর মাধ্যমে, ঠিক আছে। জি স্যার। তোমার নোটেশন যেটা বলতেছি এটা হচ্ছে গ্রাফ পেপারে, ঠিক আছে, আর পয়েন্ট পেপারে যেটা এখানে কি পয়েন্ট গুলোতে আমরা লুপ তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার পয়েন্ট পেপার। আচ্ছা আমি আমার ইয়েটা ওপেন করি, শীটটা দেখো, এইটা হচ্ছে আমার পার্ল স্ট্রাকচার, ঠিক আছে। পার্ল মানে কি, যে আমরা পার্লের একটা বানান জানি আমরা, যেটা হচ্ছে কি মুক্তা, হ্যাঁ, পি ই পি ই এ আর এল, হ্যাঁ, এইটা আর এই পার্ল একই জিনিস, ঠিক আছে, যেটা স্ট্রাকচারে কি হয়,
যে আমরা যদি দেখি এখানে যে এখানে মেশিনে ডবল এন্ডেড ল্যাচ নিডেল থাকে, দুইটা হুক, দুইটা ল্যাচ। হ্যাঁ, এই নিডেলটা কি দুই দিকেই বেড থাকে, এইদিকে একটা বেড ট্রিক আছে তার জন্য, এইদিকে একটা বেড তার ট্রিক আছে। এই নিডেলটা কি স্লাইডার নামে একটা পার্ট থাকে দুইটা বেডেই, এখানে একটা স্লাইডার, এখানে একটা স্লাইডার। ঠিক আছে, এই স্লাইডার কি করতেছে, এই নিডেলকে টান দিয়ে এই বেডে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন এই স্লাইডারকে কি বলতেছে, রিসিভিং স্লাইডার। আর এখানে কি যখন রিসিভিং স্লাইডার ওকে নিয়ে যাবে তখন কি এখানে আমার আরেকটা স্লাইডার যে আছে সেটাকে ছেড়ে দিবে নিডেলটাকে। ঠিক আছে, এটাকে বলতেছে ডেলিভারিং স্লাইডার। ঠিক আছে, এখন এই ডেলিভারিং স্লাইডার কি এটাকে ছেড়ে দিচ্ছে, রিসিভিং স্লাইডার ওটাকে ওই বেডে নিয়ে যাচ্ছে। মাঝখানে কি এখানে সুতাটা এই হুক দিয়ে নিটিং হয়ে লুপ তৈরি হচ্ছে। ঠিক আছে, নিডেলটা ওই বেডে যাওয়ার সময় সুতা ধরে লুপ তৈরি করতেছে। এখন লুপ তৈরি করে ফেললো, তারপর কি আবার এই স্লাইডারকে এই নিডেলটাকে উপরে উঠাবে, উপরে উঠে অন্য বেডের কাছে নিয়ে যাবে। হ্যাঁ, তখন কি হবে, আবার এইটা তখন হয়ে যাবে রিসিভিং স্লাইডার বলবো আমরা এটাকে, আর এটা হয়ে যাবে ডেলিভারিং স্লাইডার। ঠিক আছে, তখন কি আবার এই ডেলিভারিং স্লাইডারটাকে ছেড়ে দিবে এই হুক থেকে, আবার রিসিভিং স্লাইডার আবার এই হুকে ধরবে। ঠিক আছে, এখন আগের সাইকেলে যে লুপটা তৈরি হয়েছিল, ঠিক আছে, এই যে আগের সাইকেলে যে লুপটা তৈরি হয়েছিল, এখন দেখো যে এ যখন আবার উল্টা দিকে যাবে, ঠিক আছে, তখন কি আরেকটা লুপ তৈরি করবে, সুতা তো মাঝখানে আসছে। ঠিক আছে, তখন কি এই আগের লুপের মধ্যে দিয়ে নিউ লুপকে ইন্টারমেশ করবে। এখন দেখো একটু নিজেরা চিন্তা করলেও পারবা যে আমার যখন দেখো ডিরেকশন যখন এই বেড থেকে এই বেডে, তখন যেই লুপ তৈরি করবে এই নিডেলটা, দেখো আমি যদি এইভাবে লুপ আঁকি, ঠিক আছে, এখন সে কি এই 1 নাম্বার বেডে যাচ্ছে এই 2 নাম্বার বেড থেকে, তখন ধরো এরকম লুপ তৈরি করলো। তারপর কি আবার 1 নাম্বার বেড থেকে যখন উল্টা দিকে আসবে, অপর বেডে আসবে, তখন ধরো আমার এরকম ফেস লুপ তৈরি করলো। ঠিক আছে, যেটা আমরা ক্রস দিয়ে দেখাই। ঠিক আছে, আবার সে যখন অন্য বেডে যাবে তখন কিন্তু সে মানে ফেস লুপ তৈরি করবে না, সে তখন রিভার্স লুপ তৈরি করবে। নিজেরা একটু খেয়াল করে দেখো, নিজেরাই বলতে পারবো পরে যে তখন এরকম রিভার্স লুপ তৈরি করবে। ঠিক আছে, এইভাবে আমরা বেডে পাশাপাশি ওইরকম সার্কুলার মেশিন হলে বা ফ্ল্যাট বেড হলে পাশাপাশি অনেক নিডেল থাকে। ঠিক আছে, তার পাশের নিডেল গুলো কি এরকম যে একটা কোর্স সব ফেস তৈরি করবে, যখন এক বেড থেকে আরেক বেডে যাচ্ছে সব ফেস তৈরি করবে, তারপরে কি আবার যখন ব্যাক করবে এই বেডে, তখন কি আবার সে রিভার্স লুপ তৈরি করবে। আবার যখন অন্য বেডে যাবে তখন আবার সব ফেস লুপ তৈরি করবে। এইভাবে এটাকে বলতেছে 1/1 পার্ল। ঠিক আছে, এটার নাম পার্ল হওয়ার কারণ কি, যে এটার যে আমার এই রিভার্স লুপ গুলা হয়, সেমি সার্কেল গুলা হয়, এগুলো কি ফ্যাব্রিকে এরকম গোল গোল থাকে, সেমি সার্কেল দেখতে। এগুলা কি যে আলো পড়লে জল জল চকচক করে উঠে স্ট্রাকচারের কারণে। হ্যাঁ, এটা দেখতে অনেকটা মুক্তাদানার মতো। হ্যাঁ, তাই এটার নাম হয়েছে পার্ল। ঠিক আছে, তারপরে আসো যে আমরা যদি দেখি, এটা তো বললাম যে তোমার ফেস সাইড ব্যাক সাইড কিরকম। আর এখানে একটা জিনিস আছে, দেখো এই যে এই 3 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে কি লিঙ্কসও বলে, মেশিনকে বলে লিঙ্কস, আর স্ট্রাকচারকেও বলে। যে কারণ কি, যে লিঙ্কস বলতে আমরা জার্মান ভাষায় বুঝাই এটা লেফট। ঠিক আছে, লেফট বুঝায় জার্মান ভাষায়, লিঙ্ক বলতে আমরা বুঝবো লেফট। ঠিক আছে, এখন তোমাদের এটা বলছিলাম আমি, হ্যাঁ, যে আমরা যদি সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক নেই, সিঙ্গেল জার্সি, হ্যাঁ, প্লেন ফ্যাব্রিক, তাহলে এই সাইড হচ্ছে আমার কি রাইট সাইড, যেটা আমার ফেস সাইড, এটাকে আমরা রাইট সাইডও বলছিলাম, ইউরোপে বলে রাইট সাইড। আর আমরা ওই সাইডে যেটা আছে ওই সাইডকে আমরা বলতেছি রিভার্স সাইড, বা আমরা এটাকে লেফট সাইড বলছিলাম। ঠিক আছে, এখন লেফট সাইড আমরা কি দেখছি, এরকম সেমি সার্কেল দেখছিলাম, বা রিভার্স সাইড বা লেফট সাইডে সেমি সার্কেল দেখছিলাম। এখন এই পার্ল ফ্যাব্রিকে কি এক কোর্স পরপর আমরা এরকম সেমি সার্কেল দেখতেছি। ঠিক আছে, প্রথম কোর্স দেখতেছি ধরো ভি শেপ লুপ, ঠিক আছে, তারপর দেখতেছি সেমি সার্কেল, আবার ভি শেপ লুপ। ঠিক আছে, এখন আমরা যদি ফ্যাব্রিকটাকে উল্টাই তাহলে ওরকম দেখবো এক সারি হচ্ছে ফেস লুপ আর এক সারি
রিভার্স লুপ। হ্যাঁ, এখন যেহেতু আমার দুই সাইডে এই লেফট সাইডের অংশ দেখা যাচ্ছে বা রিভার্স সাইডের লুপ দেখা যাচ্ছে, তাই এটাকে বলতেছে লিঙ্কস লেফট, হ্যাঁ লেফট লেফট এটা বলতেছে। ঠিক আছে, আর তোমাদের আরেকটা জিনিস বলছিলাম আমি, আমরা যদি রিবের বেলায় বলি, রিব বা ইন্টারলকের বেলায়, তখন কি ওটাকে আর আর বা রাইট রাইট বলে। হ্যাঁ, কেন? যে আমরা ওই ফ্যাব্রিকে রিব আর ইন্টারলকে আমরা বোথ সাইডেই কি আমরা ফেস লুপ দেখি, তাই ফেস লুপ মানে কি যে আমার রাইট সাইডে যে লুপ, ইউরোপে বলে রাইট সাইড ওটা, তাহলে আমার এখানে কি হচ্ছে বোথ সাইডে আমরা রাইট সাইড দেখতেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি সংক্ষেপ করতে চাই, সিঙ্গেল জার্সি প্লেন ফ্যাব্রিক, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা বলতেছি আর এল ফ্যাব্রিক, রাইট লেফট, মানে এই ফ্যাব্রিকে ফেস সাইডও আছে ব্যাক সাইডও আছে, দুই সাইডে দুইটা। হ্যাঁ, তারপর আসলে রিব আর কি ইন্টারলক। ঠিক আছে, এই 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 দুটাকে আমরা কি বলতেছি রাইট রাইট বা ডবল রাইট। ঠিক আছে, আর পার্লের ক্ষেত্রে আমরা কি বলতেছি লেফট লেফট বা লিঙ্ক লিঙ্ক। ঠিক আছে, তোমরা দেখবো যে বেলাল স্যার বইটা সুন্দরভাবে আছে, লিঙ্ক লিঙ্ক। ঠিক আছে, লিঙ্ক লিঙ্ক, হ্যাঁ এটা খেয়াল রাখবা, এই চারটা স্ট্রাকচার। তারপরে আসো এরপরে আসো এই যে তোমার এখানে যে পার্ল নিটিং মেশিনে কি হইতেছে, যেখানে দুইটা বেড থাকবে, বুঝছো, পার্ল নিটিং মেশিনে আমার ডবল সিলিন্ডার বা ওভার ধরলে যদি আমার ফ্ল্যাট বেড হয় তাহলে দুইটা বেড থাকবে মুখামুখি। হ্যাঁ, যে আমার এখানে এই একটা ধরো একটা সিলিন্ডার, তার ট্রিক গুলো আঁকলাম, প্রত্যেকটা কি আমার নিডেল থাকবে, ডবল এন্ডেড ল্যাস নিডেল থাকবে প্রত্যেকটাতে। ঠিক আছে, আর এর সাথে কি এই একটা বেড আঁকলাম, এর মুখোমুখি আরেকটা বেড থাকবে ট্রিক। হ্যাঁ, ওই বেডের ট্রিকের সাথে এই বেডের ট্রিক একদম মুখোমুখি থাকবে। ঠিক আছে, আর এখানে কি আমার এই ডবল এন্ডেড ল্যাস নিডেল, এটা একবার স্লাইডার টেনে এই বেডে নিয়ে যাচ্ছে, আবার তারপরের বার নিটিং সাইকেলে কি ওই বেডে নিয়ে যাচ্ছে, এভাবে সে বেড চেঞ্জ করতেছে। ঠিক আছে, তারপরে আসো এই যেখানে ডায়াগ্রাম দেওয়া আছে, আমি একটু দেখি সময় পেলে এটা বর্ণনা করতেছি। যে এখানে যেটা বললাম যে একবার এক বেডে যাওয়ার সময় ফেস লুপ তৈরি করতেছে, আবার যখন অন্য বেডে যাচ্ছে তখন কি আবার তোমার রিভার্স লুপ তৈরি করতেছে। ঠিক আছে, তো এখানে আসো যে আমার এই যে স্লাইডারের কথা বলছি তোমাদের, দেখি সময় পেলে আমি আর একটু আলোচনা করব পারলের। হ্যাঁ, যে তোমার এখানে দেখো এইগুলো আমি বলছি অলরেডি, হ্যাঁ এগুলি আমি বর্ণনায় বলে ফেলছি, এখন যেহেতু সময় মনে হয় কত 18 মিনিট আছে। হ্যাঁ, দেখো এখানে দ্য সিম্পলেস্ট পার্ল ইজ 1/1 পার্ল, হ্যাঁ যে স্ট্রাকচারটা আমরা আঁকছি ওইটা। হ্যাঁ, যে এটা যখন আমরা আগে তোমরা দেখছো কিনা জানি না, যে অনেক বয়স্ক মহিলা বা বাসায় অনেকে হাতে সোয়েটার বুনতো, উল নিয়ে যেটা কাটা থাকতো ওই কাটা দিয়ে এই নিটিং করতো, বুঝছো, যে এই পার্লস যে স্ট্রাকচার, যেটাতে এক কোর্স ফেস লুপ থাকতেছে আর এক কোর্স এই ব্যাক লুপ থাকতেছে, ওইটা তোমার হ্যান্ড নিটার, হ্যাঁ হাতে যারা বুনন করতো তারা ওইটাকে কি বলতো যে তোমার গার্টার স্টিচ। ঠিক আছে, এই যে গেল কই, এই যে হুইচ ইজ দি গার্টার স্টিচ। ঠিক আছে, হ্যান্ড নিটিং এ পার্ট স্ট্রাকচার তৈরি করে, হ্যান্ড নিটিং হাতে যে উল বুনতো ওটাকে বলতো গার্টার স্টিচ। ঠিক আছে, আর আরেকটা এখানে দেখো আরেকটা জিনিস আছে যে পার্ল স্ট্রাকচারের কি যে তোমার উইথ ওয়াইজ এক্সটেনশন, আমি যদি পার্ল ফ্যাব্রিককে পাশের দিকে টানি তাহলে ওটা প্লেনের মতো এক্সটেনশন দেখাবে। ঠিক আছে, যে প্লেন যতটুকু এক্সটেন্ড হয় পার্লও অতটুকুই এক্সটেন্ড হবে, কিন্তু আমরা যদি লেন্থ বরাবর ওটাকে টানি পার্ল স্ট্রাকচারকে, তাহলে কি যে প্লেনের প্রায় দ্বিগুণ পরিমাণ এক্সটেন্ড হবে। ঠিক আছে, মানে কি ওটা লেন্থ ওয়াইজ এক্সটেন্সিবল। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে দেখো যে পার্ল স্ট্রাকচারে কি হচ্ছে, যে আমি এই এক কোর্স ফেস লুপ তৈরি করলাম, পার্লে যেটা তৈরি হচ্ছে, এক এক কোর্স হচ্ছে আমার ফেস লুপ, আর আরেক কোর্স কি রিভার্স লুপ। ঠিক আছে, আবার তারপরের কোর্স কি ফেস লুপ।
ঠিক আছে, এখন কি হয় যে ফেস লুপ গুলা কি এই রিভার্স লুপ গুলার উপরে উঠে যায়। ঠিক আছে, তার স্ট্রাকচারের কারণে আমরা তো আনব্যালেন্স স্ট্রাকচারের ব্যাপারগুলো পড়ছি। ঠিক আছে, তার স্ট্রাকচারের কারণে কি হয়, এই তোমার ফেস লুপ গুলা রিভার্স লুপ গুলাকে কিছুটা ঢেকে ফেলে। তার ফলে কি হয় যে আমরা বলতে পারি যে প্লেন ফ্যাব্রিক, একই কাউন্টের সুতা দিয়ে যদি প্লেন ফ্যাব্রিক তৈরি করি আর পার্ল ফ্যাব্রিক তৈরি করি, তাহলে কি পার্লেরটা এই কারণে প্রায় দ্বিগুণ মোটা মনে হয়। ঠিক আছে, কারণ এই কোর্সটা এই কোর্সের উপর কিছুটা উঠে যায়। হ্যাঁ, তার ফলে ফ্যাব্রিকটা কিছুটা মোটা মনে হয়। ঠিক আছে, তারপরে আসো তোমার এই এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, দেখো মস স্টিচ। এই যে এখানে যেটা নোটেশন দেওয়া আছে এটা হচ্ছে মস স্টিচ। এটা কি পার্ল ফ্যাব্রিকের একটা ডেরিভেটিভ। ঠিক আছে, এখানে দেখো কি আছে, আমার এখানে স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে কোনাকুনি। ঠিক আছে, আমরা যদি এইটা বলি, এখানে আমার যদি ব্যাক লুপ হয়, এখানে আমার ব্যাক লুপ, এখানে যদি আমার ফেস লুপ হয়, এখানে ফেস লুপ। ঠিক আছে, এখন আমরা কি স্ট্রাকচার যেভাবে অ্যানালাইসিস করি তাতে কি জানি, এই ওয়েলটা তৈরি করছে 1 নাম্বার নিডেল আর এই ওয়েলটা তৈরি করছে 2 নাম্বার নিডেল। ঠিক আছে, এখন দেখো এটার ক্ষেত্রে কি হবে, এক নাম্বার নিডেল যেই বেড থেকে যাবে 2 নাম্বার নিডেল উল্টা বেড থেকে আসবে। আমরা যদি দুইটা বেডের দুদিকে করি তাহলে পরে আমার এই মস স্টিচ তৈরি হবে। এটাতে কি যে আমার একই কোর্সে ফার্স্ট হচ্ছে আমার রিভার্স লুপ বা ব্যাক লুপ, তারপর কি আমার ফেস লুপ, তারপর কি আবার আমার হবে রিভার্স লুপ, আবার ফেস লুপ। ঠিক আছে, দ্বিতীয় কোর্সে গিয়ে কি হবে, এই নিডেলটা করবে ফেস লুপ, তারপরটা রিভার্স লুপ। এটা হচ্ছে আমার মস স্টিচ। ঠিক আছে, আরেকটা আছে দেখো এখানে বাস্কেট পার্ল, আরেকটা স্ট্রাকচার আছে পার্লে বাস্কেট পার্ল। এটার এই যে এই স্ট্রাকচারটা দিয়ে আগে বুঝি আমরা, এইটা এই যেটা হচ্ছে 4x4। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখো যে আমার পাশাপাশি 4টা নিডেল, হ্যাঁ, এই 4 কোর্স পর্যন্ত সব ফেস লুপ তৈরি করছে। এটা দেখো এই যে এইটুকু সব কি 4টা পাশাপাশি নিডেল ফেস লুপ তৈরি করছে, আর তার পাশে 4টা নিডেল আবার রিভার্স লুপ তৈরি করছে। তাহলে আমার রিপিট হচ্ছে 8টা নিডেলে, এর মধ্যে 4টা নিডেল ফেস লুপ তৈরি করছে 4 কোর্স পর্যন্ত, আর বাকি 4টা নিডেল কি রিভার্স লুপ তৈরি করছে 4 কোর্স পর্যন্ত। ঠিক আছে, তারপরে দেখো যে 4টা কোর্স তৈরি হয়ে গেলে 5 থেকে আবার কি হচ্ছে, তারা আবার উল্টা স্ট্রাকচার তৈরি করছে। হ্যাঁ, যে প্রথম 4টা নিডেল প্রথমে আমার ফেস লুপ তৈরি করছিল, তারপরে আবার পরের 4 কোর্সে রিভার্স লুপ তৈরি করছে। ঠিক আছে, আর এখানে কি হয়েছে, পরের 4টা নিডেল আবার প্রথমে রিভার্স লুপ তৈরি করছিল, তারপরে আবার কি 4টা কোর্স ফেস লুপ তৈরি করছে। ঠিক আছে, এইটাই যদি আমরা আবার দেখো 5x3 বলি, বাস এটাকে কি বলতেছে আমরা, বাস্কেট পার্ল। এটা হচ্ছে 4x4। ঠিক আছে, তো এখন আবার এখানে যদি আমরা দেখি এটা কত 5x3, এখানে দেখো কি আছে, 5টা নিডেল পাশাপাশি আমার রিভার্স লুপ তৈরি করছে, আর এখানে পাশের 3টা নিডেল ফেস লুপ তৈরি করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইপ বলতেছে 5x3। ঠিক আছে, এই 3টা কোর্স তৈরি করার পরে কি দেখো এখানে একটা কালেকটিভ কোর্স তৈরি করেছে, এখানে কি সব ফেস লুপ তৈরি করছে। ঠিক আছে, আমার প্রথম 3টা কোর্সে তারা এই ফেস লুপ রিভার্স লুপ তৈরি করছে 5x3, তারপর কি তারপরের কোর্সে সবগুলো আবার ফেস লুপ তৈরি করছে। ঠিক আছে, এরপরে আসো আবার তারপরে আবার দেখো এই আবার সেই 5x3। ঠিক আছে, এটাও আমার বাস্কেট পার্ল, এটা হচ্ছে আমার 5x3। ঠিক আছে, তারপর কি আবার আমার কালেক্টিং কোর্স আরেকটা যেটাতে সব নিট তৈরি করছে। ঠিক আছে, এখানে আমার বাস্কেট পার্ল 2টা দেওয়া আছে স্ট্রাকচার, এটা হচ্ছে 5x3। ঠিক আছে, আর হচ্ছে 4x4। বুঝে গেছে, দেখো এগুলি কিন্তু বেসিক জিনিস যদি খেয়াল থাকে তোমার এগুলি পড়তে কিন্তু টাইম লাগবে না, বুঝছো? ঠিক না, এগুলি যদি তুমি বেসিক জিনিস তোমার যদি এখন নিজেরই ব্যাখ্যা করতে হয় যেটা ক্রস মানে কি, সার্কেল মানে কি, ক্রসে আমি কি দেখবো, সার্কেলে আমি কি দেখবো, এগুলি কিন্তু আমরা বহুবার ওই এক একটা চ্যাপ্টার শুরু করছি তার স্ট্রাকচার গুলা দেখছি। ঠিক আছে, ওইগুলাতে তো এই গেল। তো আজকে মানে আর কিছু আলোচনা না করি, হ্যাঁ, আমরা এরপরে এই যে ফ্ল্যাট
নিটিং, হ্যাঁ ভিভেটটা দিয়ে শেষ, এই মানে আমাদের চ্যাপ্টার শেষ হবে, কিন্তু আমাদের আরো 2টা টপিক থাকবে বুঝছো, একটা হচ্ছে নিটিং ফল্টস আর একটা হচ্ছে তোমার ওই তোমাদের নিট টাক মিস পড়াইছিলাম না কিভাবে তৈরি হয়, এই হেল লুপ, টাক লুপ, মিস লুপ, এইগুলার ফিচার পড়বো আমরা। ঠিক আছে, ওগুলি আমার মনে হয় না পড়াইতে টাইম লাগবে। তোমাদের নিট টাক মিস এর নিটিং অ্যাকশনটা আমরা দেখছিলাম, ক্যাম, হ্যাঁ নিট ক্যাম, টাক ক্যাম, মিস ক্যাম যেমন দেখছিলাম। তোমরা কিন্তু এগুলা খেয়াল করবা, তোমাদের যেটা বলছি অন্তত 5-6 বছরের কোশ্চেন, 5-6 বছরের কোশ্চেন মানে কি 5 বছরের কোশ্চেন নিলে 10টা কোশ্চেন হয় 2 সেমিস্টারে। হ্যাঁ ওগুলা তোমরা দেখবা বুঝছো, ওগুলি দেখলে তোমাদের আইডিয়া হবে যে কি টাইপের কোশ্চেন হয়। স্যার সিলেবাসটা আরেকবার একটু দেখাই দিলে ভালো হতো স্যার। ক্লাস টেস্টের জি স্যার, কোনটা কোনটা বাদ দিলেন আর কি। বাদ বলতে এখানে শুধু আমি, তোমরা খেয়াল রাখবা স্ট্রাকচারের দিকে। এখানে আমি প্লেনের যে 13 নম্বরে স্ট্রাকচার গুলা দিচ্ছি এগুলি আপাতত সিলেবাসে রাখলাম না, ঠিক আছে। আর এখানে প্লেনের স্ট্রাকচার আর এখানে ইন্টারলকের, ঠিক আছে। আর আমার রিবের স্ট্রাকচার গুলা থাকবে, ঠিক আছে, আর কিছু বাদ নাই, এখানে সবই থাকবে, শুধু প্লেনের স্ট্রাকচার আর ইন্টারলকের স্ট্রাকচার এই দুটো আমরা ক্লাস টেস্টের জন্য বাদ রাখলাম, বুঝে গেছে। আমি তো পড়েই শোনাই, অনলাইনে আসলে আমি কিছু বুঝতে অসুবিধা, যেমন প্লেনে কি কি ছিল, যেমন ওয়েভ লকনিট, ক্রস মিস, বার্ডস আই, মক রিব, এইগুলা আমরা প্লেনেরটা বাদ রাখলাম, সিঙ্গেল জার্সি। আর এখানে আমরা ইন্টারলকের এই যে সিঙ্গেল পিকে, টেক্সি পিকে, পিনটাক, এগুলি বাদ রাখলাম, আর যা আছে সবই থাকবে, ঠিক আছে। স্যার ম্যাথ গুলা কি আপনি যেগুলা শীটটায় দিয়েছেন ওই টাইপেরই তো থাকবে না? হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস আমি কিন্তু দেখাইছি এখানে, যে আমরা কি কি শিখছি দেখো। 1 কেজি পার আওয়ার, কত কেজি ফ্যাব্রিক প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে, এটা একটা হিসাব দেখছি, ঠিক না। তারপর কি লেন্থ হচ্ছে মিটার পার আওয়ারে, এটার হিসাব আমরা দেখছি, এটা 3টারই দেখছি, সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক। তারপর ধরো উইথ, এটা কি পাইছিলাম মিটার, ঠিক না। এই 3টা ক্যালকুলেশন আমরা 3টা মেশিনেরই জানি, সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক, ঠিক আছে। আর আমি তোমাদের আরেকটা বললাম কি যে কেজি পার আওয়ার, এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ দেই তাহলে কি হবে, গ্রাম পার আওয়ার, ঠিক আছে, তার কি গ্রামে চলে গেল, ঠিক আছে। এরপরে কি আমি যদি এখানে লেন্থ, এটা কি মিটার পার আওয়ার, আর একটা দিলাম এখানে উইথ, চওড়া, হ্যাঁ এটা মিটার, তাহলে আমি কি পাবো, এখানে দেখো যে কেজি পার আওয়ার ডিভাইডেড বাই লেন্থ মিটার পার আওয়ার ইন্টু উইথ মিটার পার আওয়ার, তাহলে আমার এখানে হয়ে গেছে গ্রাম 1000 দিয়ে গুণ করায়। তাহলে আমি যদি এককগুলা লিখি, হ্যাঁ শুধু এককগুলা যদি লিখি, এখানে আমার রেজাল্ট কি হবে, গ্রাম পার, নিচে আছে 2টা মিটার, আমার মিটার স্কয়ার, তাহলে আমার এটা জিএসএম হয়ে যাচ্ছে। আমরা এই যেই একই মেশিনের যে ফ্যাব্রিকটা তৈরি হচ্ছে ওটার কেজি পার আওয়ার ওজনটা বের করলাম, তার লেন্থ বের করলাম, তার উইডথ বের করলাম, এটা থেকে কি আমরা যেই ফ্যাব্রিকটা তৈরি হলো তার জিএসএম হিসাব করতে পারতেছি, ঠিক না। শুধু আমি তোমাদের কি বলছি খেয়াল রাখতে, এই যে টাইমের একক আছে, এটা আছে আওয়ার মানে 1 ঘন্টায়, তাহলে আমার লেন্থ তো হিসাব করতে হবে 1 ঘন্টায়, আমি একটা করবো 8 ঘন্টা, একটা 12 ঘন্টা, এরকম হবে না, ঠিক আছে, একই সময়ের একক থাকতে হবে, ঠিক আছে। এই একটা জিনিস আমি তোমাদের দেখালাম, এটা অন্য ডিপার্টমেন্টের মনে আগেই দেখাইছি, তোমাদের মনে বাকি ছিল, ঠিক আছে। আর তোমাদের আমরা দেখছি যে আমাদের সময়, হ্যাঁ যে ক্লাসে মানে যে কোনো কিছু সলিউশন বলো, হ্যাঁ ক্লাস লেকচার বলো, এইগুলি কিন্তু সবাই তৈরি করতে পারতো না, কিন্তু আমি চাবো তোমরা সবাই তৈরি করো, ঠিক আছে। তাহলে যে তৈরি করবে তার দেখবা পড়াটা ভালো হয়, বুঝছো। আরেকটা জিনিস হচ্ছে তুমি যেটা বুঝো ওইটা ক্লাসমেটকে একটু বুঝাও, যে বুঝে না। তুমি যখন বুঝাইতে যাবা তখন তুমি কি পাবা, এখানে কোথায় ডিফিকাল্টি আছে এই টপিকটা, ওইটা তুমি বুঝতে পারবে। তুমি যদি নিজে বুঝে আরেকজনকে বুঝাইতে পারো তাহলে দেখবা তোমারও পরীক্ষা একদম এক্সেলেন্ট হবে,
বুঝছো? তোমরা ক্লাসমেটদের একটু হেল্প নিও, বুঝছো? যারা কম মানে বুঝতে অসুবিধা হয়, বা তোমরা ধরো 4-5 জন একসাথে বসে গ্রুপ স্টাডি করতে পারো, বুঝছো? যেটা তোমাদের হেল্প হবে, বুঝছো? যে ক্লাসে ধরো সবাই সমানভাবে অ্যাবজর্ব করতে পারে না, সমানভাবে শিখতে পারে না। কেউ হয়তো 4টা টপিকের 2টা টপিক সুন্দরভাবে পারে, আরেকজন হয়তো 3টা টপিক ঠিকভাবে পারে, আবার একজন 1 নাম্বার টপিক ভালোভাবে পারে, তার একজন 3 নাম্বারটা ভালোভাবে পারে, বুঝছো? এরকম একটা গ্যাপ তৈরি হয়। তখন তোমরা যদি একসাথে বসে পড়ো, দেখবা যে তোমাদের এই মানে ইয়াগুলা, যে গ্যাপ গুলা আছে, এগুলি সুন্দরভাবে ঠিক হয়ে যাবে, বুঝছো? তো তোমাদের কালকে আবার শিডিউল আছে এই ক্লাসের, না? কালকে শিডিউল আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। কালকেও 10টায় আছে, না? স্যার তাতেই বলো। জি স্যার, 10টায়। স্যার আমাদের ডাব্লিউপি এর স্যার যে সিটির টাইমটা একটু যদি স্যার ঠিক করতেন। জোরে বলো। স্যার ডাব্লিউপি এর টাইমটা যদি একটু ঠিক করতেন। ও, তোমাদের লাঞ্চ টাইমে নেওয়াটা, আচ্ছা 1টা 10-এ, বুঝছো? তোমাদের ওয়েট প্রসেসের কোনো স্লট পাওয়া যায় নাই, তাই তোমাদের ওই যে রবিবারে 1টা 10-এ ক্লাস টেস্ট নিব। তোমরা আগে, তোমাদের যেহেতু তোমাদের এই লাঞ্চ টাইমের আগেও আমার পরীক্ষা আছে, পরেও পরীক্ষা আছে, তোমরা যেটা করবা, ক্লাসরুমে আগেই মোবাইল, ব্যাগ যা আছে সব নিজ দায়িত্বের সামনে রেখে দিবা, আর অড আইডি, ইভেন আইডি হিসাবে বসে যাবা, ঠিক আছে? যাতে সময়টা একটু কম লাগে পরীক্ষা নিতে, বুঝছো? আর তোমরা এই পরীক্ষার হলে অবশ্যই মানে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পরীক্ষা দিবা, বুঝতে পারছো? এটা মানে তোমরা এত কম্পিটিশন করে, অবশ্যই তোমাদের সেই ক্যালিবার আছে ভালো পরীক্ষা দেওয়ার, ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তোমাদের ক্যালিবার আছে। তোমরা যদি এটাকে ইউটিলাইজ না করো, কোনো টিচার তোমাদের হেল্প করতে পারবে না, বুঝতে পারছো? এটা তোমার উপর। হ্যাঁ, পরীক্ষা যদি সুন্দরভাবে দাও, যেটুকু নিজে বুঝতেছো ওইটুকুই লিখো, তাহলে দেখবা জিনিসগুলো ভালো হবে, বুঝছো? আর আমি তোমাদের এখানে এই সেমিস্টারে ক্লাস নিচ্ছি, এখন সামনের সেমিস্টার আমি নিব কিনা বা তোমাদের আর কোনো কোর্স পাবো কিনা আমি জানি না, বুঝছো? ওই ইয়েতে আমি চাই যে তোমাদের সাথে আমার একটা ভালো স্মৃতি থাকুক, হ্যাঁ, যে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছ, খুব সুন্দরভাবে পড়ছো, এই স্মৃতিটা আমি রাখতে চাই, ঠিক আছে? তো তোমরা এই গাইডলাইন যেটা বললাম ওইভাবে একটু প্রিপারেশন নিও, হ্যাঁ, যে তাহলে দেখবা মনে হয় না অসুবিধা হবে, ঠিক আছে? আর 6 মিনিট দেখাচ্ছে, তাহলে আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।